সবাইকে আমন্ত্রণ। সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল। হামের প্রকোপে দেশ জুড়ে বাড়ছে আতঙ্ক, উদ্বেগ আর মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ জন মারা গিয়েছেন। রাজধানী সহ দেশের ৪ জেলায় ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪ জন শিশু। আর তাতে অভিভাবকদের মাঝেও ছড়িয়ে পড়েছে ভয়, আতঙ্ক। রোববার থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা পাবে হামের ভ্যাকসিন। আজকে আমাদের বাচ্চা ১৪ দিন ধরে আজকে ডায়রিয়াতে ভুগতেছে। আমরা বিভিন্ন হসপিটালে যাইতেছি, কিন্তু আমাদের বাচ্চার কোনো কাজ হইতেছে না। আজকে ডাক্তার বলেছে আমাদের বাচ্চার নাকি হাম ধরা পড়ছে। সন্তানের জ্বর, ঠান্ডা ও শরীরের র্যাশ ওঠা নিয়ে কয়েকদিন ধরেই ঘুরছিলেন বেশ কয়েকটি হাসপাতালে। সবশেষ রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে শনাক্ত হয় হাম। তাতেই কান্নায় ভেঙে পড়েছেন উদ্বিগ্ন এই অভিভাবক। দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত ছড়াচ্ছে এই ছোঁয়াচে রোগ, বাড়ছে মৃত্যুও। ২৪ ঘন্টায় রাজশাহী, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪ শিশু। বিভিন্ন জেলার হাসপাতালগুলোয় বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা, যাদের অধিকাংশই শিশু। বাচ্চার ৪-৫ দিন ধরে জ্বর, ঠান্ডা, গায়ে একটু র্যাশও দেখা যাচ্ছে। প্রথমে জ্বর ছিল ৫ দিন, পরে ডক্টর দেখাইছি, কিছু হয়নি। পরে নিয়ে গেছিলাম শিশু হাসপাতালে, ওখানে নেয় নাই, পরে এখানে দিচ্ছে। আস্তে আস্তে প্রথমে শরীরে হয়েছে, পরে এখানে আসছে। বাচ্চার প্রথম জ্বর, ঠান্ডা, কাশি ছিল, পরে পাতলা পায়খানাও ছিল। পরে আমরা ওই জায়গায় মুন্সিগঞ্জে ডাক্তার দেখাইছি। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হাম আক্রান্ত রোগী। ওয়ার্ডে জায়গা না হওয়ায় বারান্দা ও মেঝেতে বিছানা পেতে চলছে চিকিৎসা। হামের প্রভাবে প্রচণ্ড জ্বর তো থাকছেই, কারো কারো হচ্ছে নিউমোনিয়া আর ডায়রিয়াও। চিকেন পক্সে পরে আবার হাম থেকে নিউমোনিয়া থেকে আবার ইনফেকশন হলো আর ফুসফুসে। ১ সপ্তাহ ধরে হাম, জ্বর, কাশি, ঠান্ডা, বাথরুম করে। জ্বর, ঠান্ডা, কাশ আর এই যে শরীরে এইগুলো উঠছে, এই কারণে নিয়ে আসছে। কিছুই খাইতে পারে না, আর ওর হামটা সারা শরীরে ফুইটা বেরিয়েছে, আর ওর সাথে নিউমোনিয়াও আছে। এদিকে মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালেও হাম উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বাড়ছে। ৪টি ওয়ার্ডে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে ৪৫০-র বেশি। এছাড়া ২৪ ঘন্টায় নতুনভাবে ভর্তি ৭৪ জন, বর্তমানে চিকিৎসা নিচ্ছে ২৫০ শতাধিক। অনেক জ্বর ছিল, আমরা মাদারীপুর সদর হসপিটালে ভর্তি ছিলাম। এখানকার ডাক্তারে কিছু বলতে পারে না, জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক দিছিল, তারপরে ওরা নিয়ে এখান থেকে আমরা ঢাকা আসছি। জ্বর, হাম বাড়াইছে, ঠান্ডা, হাগা, বমি। ডাক্তার দেখছে হাম যখন নিয়েছে তখন ছিল না, কালকে থেকে ইঞ্জেকশন দিয়েছে সকাল থেকে, পরে ওটা শুরু হয়েছে। শরীরে যে ছোট ছোট হাম হয়েছে, পরে মুখে খুব কম ছিল, তারপরে আবার পুরো শরীরে পরে আস্তে আস্তে দেখা গেছে। চিকিৎসকরা বলছেন সময় মতো টিকা না পাওয়ার কারণেই হামে আক্রান্ত রোগীর মধ্যে শিশুদের সংখ্যা বেশি। ভ্যাকসিন দেওয়ার ৩-৪ সপ্তাহের মধ্যেই শরীরের প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, সেক্ষেত্রে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। বেশিরভাগই যে র্যাশ নিয়ে আসছে, গলা ব্যথা, চুলকানি, জ্বর, এবং যেগুলো খারাপ হচ্ছে সেগুলো নিউমোনিয়া হচ্ছে। টিকা দিলে কিন্তু 100% সিকিউর না, কোনো কিছু 100% সিকিউর না। দেখা যাচ্ছে 97% কাভারেজ দেয়, বাট বাদ বাকি 3%। আমাদের দেশের জন্য 3% কিন্তু অনেক। প্রথম দিকে যদি লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হন, তাহলে সেটা সবচেয়ে ভালো হবে। গণঅভ্যুত্থানের শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ সময় বিভিন্ন খাতে সংস্কার নিয়ে আলোচনার মধ্যে সেক্টর প্রোগ্রাম বন্ধ করে দিয়ে নিজেরা টিকা কেনার সিদ্ধান্ত নেয় সরকার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। দেশ জুড়ে কাটছেই না জ্বালানি তেলের সংকট। ছুটির দিনেও রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। যে কটা পেট্রোল পাম্পে তেল আছে সেখানেও লম্বা লাইন। চৈত্রের গরমে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে চালকদের ভোগান্তি চরমে। সরকার থেকে বারবারই বলা হচ্ছে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত আছে। তাহলে কেন এমন অবস্থা? জ্বালানি তেলের দীর্ঘ এ লাইনে অনেকেই আছেন মধ্যরাত থেকে। এইভাবে তেল সংগ্রহে কর্মসময় তো বটেই, জীবনও অতিষ্ঠ। কিন্তু তেল ছাড়া তো গাড়িও চলবে না, তাতে থেমে যাবে জীবন জীবিকা। রাত আমাদেরকে পাঠায় দিল তেলের জন্য, হ্যাঁ
কিন্তু আমরা যে কষ্টটা করতেছি এটা কেউ বুঝতেছে না। ভাবছিলাম যে এটা তেলটা নিয়ে বাসায় গিয়ে রিল্যাক্স থাকবো বা ঘুমাবো, তো সারাদিনে সারা রাত্রি এভাবে রইলাম। ভোগান্তি অনেক, আমাদের প্রচুর ভোগান্তি হইতেছে। বিশেষ করে রাইড শেয়ার করা মোটরবাইক চালকদের অবস্থা বেশি করুণ। তেলের জন্য দীর্ঘ অপেক্ষার কারণে কমছে উপার্জন। প্রতিদিন 3-4 ঘন্টা চলে যাচ্ছে, এই 4 ঘন্টায় আমাদের মনে করেন 500-600 টাকা আর্নিং কমে যাচ্ছে। 2 ঘন্টায় আমরা কিছুটা হলে তো ইনকাম করতে পারতাম, এর জন্য আমাদের একটু বেশি সমস্যা। সরকারের নানা পদক্ষেপের পরও কাটছে না এই সংকট। ছুটির দিনেও রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। যে কটা পেট্রোল পাম্পে জ্বালানি আছে সেখানেও লম্বা লাইন। সারা রাত একজন লোকে দিচ্ছে, ওই টাকা গুনতেছে। এই জায়গায় এই যে সমস্যাটা, মানে তারপরেও এখানে যে মানে অতিরিক্ত লোক বাড়াইলে আজকে আমাদের এই অবস্থাটা হতো না। যদি 2টা বা 3টা ইউজ করা হতো তাহলে এতগুলা ভোগান্তি মানুষ পোহাইতে হতো না। দেখা গেল আমরা লিটারি 13 ঘন্টা পরে এখানে এসে মাথা দাঁড়াইলাম। আশাবাদী আছে, এখন খুব ভালো লাগতেছে। তাও তো মন মতো পাচ্ছি না, 10 লিটারের বেশি দেবে না বলতেছে। চৈত্রের গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। যদিও সরকার থেকে বলা হচ্ছে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ আছে। গ্রাহকদের প্রশ্ন, তাহলে কেন এমন অবস্থা? তেল আছে সব জায়গায়, কোন জায়গায় তেল আছে? 6টা পাম্প ঘুরে এলাম, এইখানে তেল পাইছি। আর রোদে তো বুঝতেছে, রোদে তৈলাক্ত হয়ে গেছি আজকে ভাই, তৈলের জন্য তৈলাক্ত হয়ে গেছি। একজনে বলছে 2টার সময় দিবে, একজন বলছে 12টার সময় দিবে, এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা নাই। ফিলিং স্টেশন থেকে বলা হচ্ছে ডিপো থেকে তেল পেতেও ভোগান্তি। সরকারের উচিত সরবরাহ ব্যবস্থা নিশ্চিতে পর্যাপ্ত তদারকির, নতুবা এমন কষ্টকর অপেক্ষা বাড়তেই থাকবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কালার, টেক্সচার, ডিজাইন ও থিকনেসের বিশাল রেঞ্জ থেকে বেছে নিন আপনার সুপারবোর্ড। সুপারবোর্ড, সব বানানোর বোর্ড। জ্বালানি তেল সংগ্রহে সারা দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনে গ্রাহকদের অধীর অপেক্ষা। সংকটের কারণে রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল। সবচেয়ে বেশি সংকট রংপুর বিভাগে। কয়েকদিন ধরেই বন্ধ রয়েছে বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প। প্রশাসনের তথ্য অনুযায়ী বিভাগের মোট পেট্রোলের চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ করছে ডিপোগুলো। অকটেন পাওয়া যাচ্ছে আরও কম। সংকট রয়েছে ডিজেলেরও। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকে। তেল সংকটে বিভিন্ন জেলায় অনেক পাম্প সাময়িক বন্ধ রাখা হচ্ছে। মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা। পাম্প মালিক ও ডিলারদের দাবি, ডিপো থেকে চাহিদা মতো তেল না পাওয়ায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। এখানে লাইনে সিরিয়ালে আছি, এখন দেখছি পাম্প নষ্ট, তেল পাচ্ছি না। তারপরে তেল সিরিয়াল যে পরিমাণ আছে, তেল পাবো কি না পাবো এর গ্যারান্টি নাই। খুলনার বাইরে থেকে 13 কথা আপনার উপজেলা কেন্দ্রিক যেগুলো, ওইগুলো তো তেল পৌঁছাচ্ছে না ঠিক মতো, যার কারণে সবাই এখানে এসে লাইন দিচ্ছে। 8টা থেকে লাইনে দাঁড়ানো, এখনো নিতে পারি নাই, নিতে পারবো কিনা এটাও বুঝতেছি না। ফজর নামাজ পড়ে লাইন ধরছি, এই পর্যন্ত এখনো তেল নিতে পারি নাই। এটা অনেক ভোগান্তি। জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে শুক্রবার ছুটির দিনেও দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। দিনব্যাপী টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী বাজার এলাকায় যৌথভাবে এই অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা। গোবিন্দদাসী বাজার এলাকায় তায়েফ এন্টারপ্রাইজে অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা এবং বেশি দামে তেল বিক্রির অপরাধে 50,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া মাসুদ মেশিনারিজে 4,620 লিটার জ্বালানি তেল মজুদ রাখায় জরিমানা করা হয় 75,000 টাকা। অন্যদিকে পঞ্চগড়ে মোটরসাইকেলের পেছনে বিশেষ বাক্স তৈরি করে অভিনব কৌশলে পাম্প থেকে পেট্রোল পাচারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় একটি মোটরসাইকেল সহ প্রায় 50 লিটার পেট্রোল জব্দ করা হয়েছে, তবে অভিযুক্ত ব্যক্তি কৌশলে পালিয়ে গেছে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা মেনে শুক্রবার সন্ধ্যা 6টার পরপরই বন্ধ হয়েছে রাজধানীর বেশিরভাগ দোকানপাট, বিপণী বিতান। আবার সরকারি সিদ্ধান্ত না মানার প্রবণতাও দেখা গেছে কোথাও কোথাও। জ্বালানি সাশ্রয়ে জনগণকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন সরকারের একাধিক মন্ত্রী। মালিক সমিতির পক্ষ থেকে সরকারের নির্দেশনা জানিয়ে দেয়া হয়েছিল আগেই। সেই নির্দেশনা মেনেই ঘড়ির কাঁটা সন্ধ্যা 6টা ছুতেই বন্ধ হতে থাকে দোকানপাট। এই দৃশ্য রাজধানীর মোতালেব প্লাজা সহ হাতিরপুলের কয়েকটি মার্কেটের। কিন্তু তখনও আনাগোনা থামেনি ক্রেতাদের।
দোকান বন্ধ, তাই প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ছাড়াই ফিরে যেতে হয় তাদের। ব্যবসায়ীরা বলছেন সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান তারা, তবে সময়সীমা সকাল 10টা থেকে 6টার পরিবর্তে বেলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত করার দাবি তাদের। দুপুর 12টা থেকে নিয়ে আমাদের যদি রাত 8টা পর্যন্ত করতো, অ্যাটলিস্ট আমরা যে কাস্টমার আমরা এটা হয়তো রিকভারি করতে পারতাম। আমাদের কাস্টমার আসি আপনার সন্ধ্যার দিকে, কারণ সারাদিন একটু রিল্যাক্সের দিন, হলিডের দিন, সবাই ধরেন লেট করে বের হয়। 10টার দিকে না খুলে যদি 12টার দিকে খুলি, আমরা 8টা পর্যন্ত যদি চালাতে পারি, আমাদের কিছুটা একটু বাঁচার একটা উপায় থাকে আর কি। সরকারি সিদ্ধান্ত মেনে সময়মতো বন্ধ হয় দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শপিং মল যমুনা ফিউচার পার্কও। সরকারি নির্দেশনার কথা ব্যবসায়ীদেরকে আগেই জানিয়ে দেয় কর্তৃপক্ষ, তাই সূর্যাস্তের পরপরই খালি হয়ে যায় শপিং মল প্রাঙ্গণ। এই সিদ্ধান্তের ব্যত্যয় ঘটতেও দেখা গেছে কোথাও কোথাও, বিশেষ করে সড়কের পাশের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকতে দেখা গেছে সন্ধ্যার পরেও। আমাদের এখনো সেরকম কোনো নোটিশ হয়তো কালকে হয়তো চলে আসতে পারে, কিন্তু প্রথম দিন দেখে হয়তো এখনো সবাই হয়তো শিওরিটি হইতে পারেনি। সবসময় যে কোনো সুবিধা অসুবিধা নোটিশ দেয় যে কোন সময় বন্ধ করতে হবে, কোন সময় খুলতে হবে। মার্কেট কমিটি থেকে আমাদের কোনো নোটিশ আসে নাই। সাপ্তাহিক ছুটির দিনে বন্ধ ছিল ঢাকার বাইরের বেশিরভাগ মার্কেট। চট্টগ্রামে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানিয়েছেন বিকল্প উৎস থেকে জ্বালানি তেল ও গ্যাস আমদানির চেষ্টা করছে সরকার। বৈশ্বিক এই সংকট মোকাবেলায় জনগণকে জ্বালানি সাশ্রয় করে চলার আহ্বান জানান তিনি। প্রতিটি ক্ষেত্রে মন্ত্রীদের থেকে শুরু করে সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা সবার ক্ষেত্রে সাশ্রয় প্রোগ্রাম দেওয়া হয়েছে, কারণ এটা ব্যতীত আমরা এগোতে পারবো না। এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু এটা বাংলাদেশের জন্য, সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জ। এখানে আমরা জনগণের সহযোগিতা চাইব, তারা যাতে সাশ্রয় করে জ্বালানি, সব ধরনের জ্বালানি সাশ্রয় করে। সিলেটে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি স্থিতিশীল থাকা পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়াবে না সরকার। বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র, তার আর্থিক সক্ষমতা অত্যন্ত সীমিত, সংকীর্ণ, তার রিসোর্স মোবিলাইজেশন সেটাও খুব কম। তারপরেও যেন আমাদের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এই মূল্যের অভিঘাতটা না পড়ে, সেজন্য এই সরকার কষ্ট করে হলেও এটি ধরে রেখেছে। এর আগে জ্বালানি সাশ্রয়ের উপায় খুঁজতে বৃহস্পতিবার রাতে সংসদ ভবনে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। সেখান থেকে আসে বেশ কিছু সিদ্ধান্ত। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রে নীলুফার ইয়াসমিন নামের এক বাংলাদেশি দোকান কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স সিটিতে স্থানীয় সময় 7:30টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দোকানে এসে প্রথমে বাইরে পার্ক করা গাড়ি ভাঙচুর করেন। পরে নীলুফার বাইরে এলে তার উপর হাতুড়ি দিয়ে চালানো হয় হামলা। গুরুতর আহত নীলুফার ফুটপাতে লুটিয়ে পড়লে হামলাকারী সেখান থেকে সরে পড়েন। এই ঘটনায় রবার্ট জুয়াসের নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহত নীলুফার ইয়াসমিনের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার কোষাখালী ইউনিয়নে। ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের একটি বাংলাদেশি মালিকানাধীন দোকানের কর্মচারী ছিলেন তিনি। আন্তর্জাতিক, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে চলমান যুদ্ধে আরও একটি মার্কিন ফাইটার জেট ভূপাতিত করার দাবি করেছে ইরানের IRGC। ইরানের আকাশসীমা এটি ভূপাতিত করার দাবি করা হয়। বেশ কিছু ইরানি গণমাধ্যমের দাবি আটক করা হয়েছে এর পাইলটকেও। এ নিয়ে ওয়াশিংটন কিছু না জানালেও পশ্চিমা গণমাধ্যমে মিলছে সত্যতা। দাবি করা হচ্ছে এরই মধ্যে পাইলটকে উদ্ধারে অভিযান শুরু করেছে মার্কিন বাহিনী। ইরানের বিরুদ্ধে অত্যাধুনিক সব যুদ্ধবিমান ব্যবহার করছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে তেহরান কয়েকটি ভূপাতিতের দাবি করলেও তা অস্বীকার করে আসছে ওয়াশিংটন। যুদ্ধের পঞ্চম সপ্তাহে নতুন করে আরও একটি মার্কিন ফাইটার জেট ভূপাতিতের দাবি করেছে IRGC। শুক্রবার ইরানের মধ্যাঞ্চলের আকাশসীমা অতিক্রমের মুহূর্তে যুদ্ধবিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয় বলে জানানো হয় IRGCর পক্ষ থেকে। বিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশের পাশাপাশি এ তথ্য বেশ ফলাও করে প্রচার করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ। ইরানের দাবিকে এবারও মার্কিন সেন্ট্রাল কমান্ড অস্বীকার করলেও পশ্চিমা গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে যুদ্ধবিমান ভূপাতিতের সত্যতা। এমনকি বিধ্বস্ত হওয়ার আগে ইজেক্ট হয়ে প্রাণে বেঁচে যাওয়া পাইলটকে উদ্ধারেও যে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী, সে খবর উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। এদিকে ভূপাতিতের পর মার্কিন অভিযানকে ব্যর্থ করে যুদ্ধবিমানের পাইলটকে আটকের দাবিও করেছে তেহরান।
বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছে ওয়াশিংটন। তাদের নিশ্চুপ ভূমিকা পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলেছে। ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানটির মডেল নিয়েও রয়েছে ধোঁয়াশা। বলা হচ্ছে F-35 কিংবা F-15 মডেল দুটির মধ্যে কোনো একটি ধ্বংস করা হয়েছে। মডেল যেটাই হোক, বিশ্লেষকরা বলছেন ইরানের হাতে সত্যিই পাইলট আটক হয়ে থাকলে ঘুরে যেতে পারে যুদ্ধের মোড়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। মার্কিন পাইলটদের উদ্ধার অভিযানে পাঠানো সামরিক হেলিকপ্টারেও হামলার দাবি করেছে ইরান। ইরানি গণমাধ্যম মেহের নিউজের প্রতিবেদনে এই দাবি করা হয়। তবে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ট্রাম্প প্রশাসন। শুক্রবার ইরানের আকাশসীমায় অবস্থানকালে একটি মার্কিন যুদ্ধ বিমানকে ভূপাতিতের দাবি করে ইরানের IRGC বাহিনী। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, বিমান ভূপাতিতের আগে প্রাণ বাঁচাতে সিট ইজেক্ট করে বিমান থেকে বেরিয়ে যান পাইলট। এরপরে উদ্ধার অভিযান শুরু করে মার্কিন বাহিনী। মার্কিন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে এতে কমপক্ষে একজন পাইলটকে উদ্ধারে সমর্থ হয়েছে ওয়াশিংটন। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসাবশেষ পড়ে বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী SM তারেকের মরদেহ পৌঁছেছে বাংলাদেশে। শুক্রবার সন্ধ্যায় তারেকের মরদেহবাহী বিমান গালফ এয়ারের ফ্লাইট GF2250 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নিহতের মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়দ উপস্থিত ছিলেন। এ সময় 50,000 টাকা বিশেষ অনুদান এবং লাশ দাফনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তরফ থেকে 35,000 টাকা SM তারেকের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে তারেকের পরিবারকে বিমা বাবদ 3 লাখ ও অন্যান্য বাবদ আরও 10 লাখ টাকা তুলে দেওয়া হবে। আমাদের পক্ষ থেকে জাস্ট প্রিলিমিনারি তাদের এই দাফন কাফন করার জন্য আমরা লাশ পরিবহন এবং দাফন করার জন্য 35,000 টাকা আর আমাদের বিশেষ অনুদান এই মাত্র 50,000 টাকা দেওয়া হয়েছে। তারা যেন লোকেশন পরিবর্তন করে নিরাপদ জায়গায় যায়, সেই তথ্যগুলো আমরা তাদেরকে সরবরাহ করার চেষ্টা করছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আমাদের বাংলাদেশিদেরকে হারিয়েছি 6 জনকে, এবং আরও যাতে আমরা সেইটা না হারাই সেই ব্যবস্থা আমরা যতদূর সম্ভব আমরা নিচ্ছি। সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র এবং গোলাবারুদ সহ ছোট জাহাঙ্গীর বাহিনীর 2 সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। একই সঙ্গে জনাব বাহিনীর হাতে জিম্মি থাকা 3 জেলেকে জীবিত উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন সোহাগ হাওলাদার এবং বাবুল রানা। শুক্রবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, খুলনার দাকোপের বাইনতলা খাল সংলগ্ন এলাকায় ছোট জাহাঙ্গীর বাহিনী অবস্থান করছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতিতে টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে 2 জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র, গোলাবারুদ এবং সাতক্ষীরা শ্যামনগরে জনাব বাহিনীর কবল থেকে 3 জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড। গত 31শে মার্চ ওই জেলেদের একটি নৌকা সহ জিম্মি করে মুক্তিপণ দাবি করা হচ্ছিল। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের স্ত্রী দিলারা হাফিজের স্মরণে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। বাদাস্তর গুলশান সোসাইটি জামে মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমার স্বামী এবং জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ দিলারা হাফিজের জন্য সবার কাছে দোয়া চান। তিনি তার স্ত্রী কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। দোয়ায় দিলারা হাফিজের বিদেহী আত্মশান্তি কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। গত 28 মার্চ শনিবার সকাল 11:29 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলারা হাফিজ। ইয়াবা সেবনের সময় 2 তরুণী সহ হানি ট্র্যাপের 4 জনকে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর পুলিশ। বৃহস্পতিবার বিকেলে নগরীর লালকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে সিনথিয়া জান্নাত, সাইয়েদুল জান্নাত, মোতাহার হোসেন এবং সিফাত রহমানকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি তারা মাদক সেবী এবং হানি ট্র্যাপের মাধ্যমে ব্ল্যাকমেইলিং চক্রের সক্রিয় সদস্য। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে। এছাড়া নগরী বাস টার্মিনাল এলাকা থেকে চোরাই মোটরসাইকেল সিন্ডিকেটের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয় একটি মোটরসাইকেল। লাক্স সুপারস্টার 2025-এর বিজয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। শুক্রবার রাতে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে তার হাতে তুলে দেওয়া হয় ট্রফি। দীর্ঘ 7 বছর পর নতুন করে সুপারস্টার লাক্স সুপারস্টার পেল বাংলাদেশ। বর্ণিতার হাতে ট্রফি তুলে দেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী রুহুল কুদ্দুস খান। মঞ্চে ঘোষণা দেওয়া হয় বিজয়ী বর্ণিতাকে নিয়ে সিনেমা নির্মাণ করবেন নির্মাতা রায়হান রাফি। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন পাবনার নাজাহ নাওয়ার বিনতে নুরুল আর দ্বিতীয় রানার আপ হয়েছেন চট্টগ্রামের আমিনা। লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে প্রাথমিক বাছাই শেষে 11,000 প্রতিযোগীকে ডাকা হয়। এবারের আসরের মেন্টর ছিলেন জয়া হোসেন, মেহজা আমিন চৌধুরী এবং রায়হান রাফি।
দর্শক এই ছিল সব খবর এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।